আমাদের এই কোর্সের প্রথম টপিকটা তো হচ্ছে রেফ্রিজারেশন আর লিকুইফ্যাকশন। তো রেফ্রিজারেশনের ব্যাপারে তোমরা অনেকটাই জানো, কারণ রেফ্রিজারেশনের সাথে রেফ্রিজারেটরের একটা সম্পর্ক আছে, তার সাথে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনার সম্পর্কে তোমরা সবাই জানো। এখন বাংলাদেশের যে ওয়েদার, তাতে দেখা যাচ্ছে যে এয়ার কন্ডিশনার ব্যবহার অনেক বেড়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের এখন এই রেফ্রিজারেশন সাইকেলের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে জানা। হয়তোবা তোমরা অনেকে কিছুটা ধারণা আছে জিনিসটা কিভাবে কাজ করে, বাট আমরা থার্মোডাইনামিক্যালি এটা একটু দেখবো। আর থার্মোডাইনামিক্যালি কোনো জিনিসকে দেখার মানেটা হচ্ছে যে এটার পিছনে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কাজে লাগিয়ে যদি এটাকে আরো ইমপ্রুভ করা যায়। সায়েন্টিফিক লেভেলে কোনো ইমপ্রুভমেন্ট আর হবে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। যে ভিডিও ক্লিপটা তোমরা দেখেছিলে, সেটাতে তোমরা দেখেছো যে ভালভটা কিরকম হতে পারে, সেটার উপরে বেস করেও একটা এসি কিভাবে ঠান্ডা করছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, আবার কম্প্রেসারের অ্যাক্টিভিটির উপরেও চেঞ্জ হয়ে যেতে পারে। সবই কিন্তু ইঞ্জিনিয়ারিং সলিউশন, এখানে সায়েন্টিফিক কোনো থিওরিটিক্যাল কোনো সলিউশন আর হবে না, কারণ এটার ডেভেলপমেন্ট ওই লেভেলে যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা আমাদের পৌঁছে গেছে। এর বেশি আর আমরা জানবো না, কিন্তু ইঞ্জিনিয়ারিং লেভেলে অনেক ডেভেলপমেন্ট পসিবল। কিন্তু সেটা জানতে হলে বা সেটা করতে হলে আমাদেরকে এটার ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন আমাকে বলো যে আমি যে দুইটা অ্যাপ্লিকেশনের কথা বললাম, এটা তো একদম হাউস হোল্ড অ্যাপ্লিকেশন। এছাড়া এই মুহূর্তে এই প্যান্ডেমিকের সময় রেফ্রিজারেশনের একটা খুব বড় অ্যাপ্লিকেশন আছে, যেটা নিয়ে অনেক কাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সেইটা কি তোমরা জানো? যদি জানো তাহলে আমার এখন বলতে পারো। ভ্যাকসিন প্রিজার্ভেশন এন্ড ট্রান্সপোর্টেশন। রাইট। যাক, আমি খুশি হলাম যে অন্তত কেউ এটার উপরে মানে এটা এই খবরটা জানো, এবং আশা করি আরো অনেকেই জানো। তো ভ্যাকসিন প্রিজার্ভ যদি না করা হয়, যেহেতু এটা এমন একটা জিনিস, যে জিনিসটা যদি টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে আর এটার এফেক্টিভিটি বা এটা অ্যাক্টিভিটি আর থাকবে না। তখন আর তোমার ভ্যাকসিন দেওয়া না দেওয়া আর পানি দেওয়া একই কথা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা ট্রান্সপোর্ট করার জন্য অবশ্যই একটা কোল্ড চেইন ইউজ করতে হয়। কোল্ড চেইন মানে হচ্ছে যে তুমি একটা আইস বক্সে করে বা একটা কোল্ড বক্সে করে, আইস বক্সে হবে না, কিছু কিছু ভ্যাকসিনের জন্য নির্দিষ্ট টেম্পারেচার আছে, নেগেটিভ সামথিং একটা টেম্পারেচার দিতে হবে। তো এমনভাবে এটাকে ক্যারি করতে হবে যেন ওই ডিস্টেন্স কভার করতে করতে এই রেফ্রিজারেশনটা অ্যাক্টিভ থাকে। তারপরে আবার আরেকটা লুপ ইউজ করতে হবে, যাতে করে তুমি ফুল ডিস্টেন্সটা কভার করতে পারো। এখন এটা এত ইম্পর্টেন্ট কেন হলো? উন্নত দেশে তো এটা কোনো ব্যাপার না, কারণ তুমি একটা ফ্রিজার ভ্যান নিয়ে তুমি চলে যাবে, তাই না? তো আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কেন হলো বলতে পারবা কেউ? স্যার, আমাদের দেশে এভারেজ টেম্পারেচারটা এমন একটা জায়গায় থাকে যেখান থেকে আসলে ওই প্রিজার্ভেশনের যে টেম্পারেচারটা পাওয়ার জন্য আমাদের অনেক বেশি এনার্জি লাগে, যেটা আসলে আমাদের জন্য হয়তো ইকোনমিক্যালি ফিজিবল না। এটা তো একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক জায়গায় আসলে এমন রিমোট জায়গা আছে, যেখানে তুমি যদি এটা নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু সেখানে তোমার বড় গাড়ি বা এই ধরনের কিছু জিনিস নিয়ে তুমি যেতে পারবা না। তখন তোমার এমন একটা কিছু সলিউশন বের করতে হবে যেটা এই সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল। যেমন একটা তোমার এক্সাম্পল দেই, তোমরা নেপালের কথা জানো। তো নেপালে তো এখন অনেক সংক্রমণ হচ্ছে, তাই না? তো নেপালে পাহাড়ের উপরে কিভাবে নিয়ে যাবে? কিছু কিছু জায়গা তো আছে রিয়েলি হেঁটে হেঁটেই যেতে হয়, ওখানে কোনো ভাবে ইয়ে করা সম্ভব না, তাই না? তখন সেখানে কোল্ড চেইন তুমি মেনটেন করে তুমি কিভাবে নিয়ে যাবে জিনিসটা? তো এইগুলো নিয়েই হচ্ছে এখনকার চ্যালেঞ্জ। আর এটা একটা এই জিনিসটা নিয়েও কাজ হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ভ্যাকসিন -70 ডিগ্রিতে রাখতে হয়। -70 ডিগ্রি ইজ এ লট টু আস্ক, রাইট? আমরা এটা যদি চিন্তা করি যে এটাকে আমরা এখন ঠিক আছে ঠান্ডা করে ফেলবো এবং সেটাকে মেনটেন করবো, -70 ডিগ্রি তো আসলে অনেক ডিফিকাল্ট মেনটেন করা। তো সেই জন্য খুব এফিশিয়েন্ট একটা কোল্ড চেইন দরকার। এটা নিয়ে বাংলাদেশে একটা বড় প্রজেক্ট চলছে। এছাড়া নেপাল, অ্যাকচুয়ালি যে বাংলাদেশে প্রজেক্টটা চলছে এটারই আর কি এটা বিভিন্ন দেশে ভাগ করা
উপমহাদেশে বিভিন্ন এলাকায় কিভাবে সাপ্লাই দেওয়া হবে সেটার উপর বেস করে আর কি প্রজেক্টটা ইয়ে করা যাতে পৌঁছাতে পারে। যদিও এখন আমরা তো মানে সব দেশই এখন ভ্যাকসিন সংকটে, তো সেটাই এখন বড় ইস্যু হয়ে গেছে কোল্ড চেইনের থেকেও। তো আমরা আবার রেফ্রিজারেশনের কথা চলে আসি। তো রেফ্রিজারেশনের তাহলে বেশ কয়েকটা ইউনিট থাকে রেফ্রিজারেশনের ক্ষেত্রে। একটা ইউনিট থাকে হচ্ছে যেটা আসলে কাজ করে হচ্ছে এভাপোরেটর হিসেবে, আর একটা থাকে কনডেন্সার হিসেবে। খুব সহজ কথা আর কি, আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ভাষায় এভাপোরেটর আর কনডেন্সার। এটা যেটা আমি বলছি এটা হচ্ছে ইনডোর ইউনিট, এটা কন্ডিশনাল লেখা, বাট এটা হচ্ছে ইনডোর ইউনিটটা। ইনডোর ইউনিট যেটা থাকে এসির সেইটা হচ্ছে এভাপোরেটর। আর ইনডোর ইউনিটের ভিতরটা তো দেখতে এরকম, এখানে একটা এয়ারটা ফিল্টার করার জন্য একটা প্লাস্টিকের একটা মেশ থাকে, এটার ভিতর থেকে অনেক দেখবা যে অনেক ময়লা জমে যায়। যাদের হাতের কাছে এয়ার কন্ডিশনার আছে আমি তাদেরকে বলবো অবশ্যই এটা খুলে দেখার জন্য। এবং এটা নিয়মটা হচ্ছে যেটা এই জিনিসটা অন্তত 15 দিন পর পর পরিষ্কার করার কথা এই মেশটা, এবং সেটা তোমাদেরই করার কথা যদি তোমাদের বাসায় থাকে। অবশ্যই সেটার জন্য বাইরে থেকে লোক এসে করে দেবে এটা চিন্তা করাটা ভুল। আর এই কারণেই কিন্তু দেখা যায় যে ক্লগিং হয়, বিভিন্ন ধরনের ময়লা জমে যায়। তারপরে যেটা দেখতে পাবে এটা বের করে ফেলার পরে যেটা থাকে হচ্ছে কতগুলো ফিন থাকে, ফিনগুলো কতগুলো টিউবের উপরে ট্যাগ করা থাকে যাতে হিট ট্রান্সফার এরিয়াটা অনেক বেশি হয়। তোমরা তো হিট ট্রান্সফার এই সেমিস্টারে আছে নাকি নাই? জি স্যার আছে। তাহলে ফিন্ড হিট এক্সচেঞ্জার কি পড়া শুরু করেছো? হিট এক্সচেঞ্জার এখনো হয় নাই, পড়াবে এখনো। ও আচ্ছা, তাহলে তো আমি আগে পড়িয়ে ফেলি। এনিওয়ে, তো ফিন মানে হচ্ছে যে ফিন হচ্ছে অনেকগুলো পাতলা শীটের মতো, এটা একটার পর একটা বসানো থাকে, এটা কানেক্টেড থাকে টিউবের সাথে যেখানে হিট ট্রান্সফারটা হবে। তো দেখা যাচ্ছে যে তুমি যদি শুধু টিউবটা দিতা, টিউবের তো একটা সারফেস এরিয়া আছে, আর ফিনগুলো যখন এটার সাথে অ্যাটাচ হয়ে গেল তখন তুমি বুঝতেই পারছো ওটার সাথে যেহেতু এটা অ্যাটাচ, তার মানে এটা ওইটার একটা পার্ট হিসেবে কাজ করবে এবং এটার সারফেস এরিয়াটা অনেকটা বেড়ে যাবে। তো এই ফিনগুলোর ভিতর থেকে যখন এয়ার ফ্লো হয় তখন কি হয়, এয়ার ফ্লো হলে এয়ার থেকে হিট ট্রান্সফার হবে, আর এই টিউবের ভিতরে যে রেফ্রিজারেন্ট আছে, যে কুলেন্টটা আছে, সেটা এই হিটটা নিয়ে, যেহেতু আমি বললাম এটা এভাপোরেটর, তার মানে হচ্ছে যে এখান থেকে যাওয়ার সময় সে হিটটা নিয়ে যাবে, হিটটা নিয়ে যাওয়ার সময় সে এভাপোরেশন হবে। তার এভাপোরেশনের সময় একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হিট কোনো একটা লিকুইড অ্যাবজর্ব করে। কেন বলো তো? মানে এভাপোরেশনের সময় কি হয় আসলে? একটা সার্টেন হিট দিতে হয় না? কি হিট সেটা? লেটেন্ট হিট। আচ্ছা, তো লেটেন্ট হিটের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে সেন্সিবল হিটের থেকে অনেক অনেক বেশি। সেন্সিবল মানে হচ্ছে যেটা আমরা টাচ করলেই যেটা যে ধরনের হিটটা আমরা টের পাই সেটাতে সেন্সিবল বলে, তাই না? তো সেটা যখন দেখা যাচ্ছে টেম্পারেচারটা যখন বাড়ে তখন তুমি সেন্স করতে পারো। তুমি ধরো একটা চুলাতে ধরো পানি গরম করতে দিলে, এখন পানি গরম করতে দিলে পানির ভিতরে প্রথমে হাত দিয়ে দিলে দেখবে যে আস্তে আস্তে গরম হচ্ছে, তো তার মানে ওটা সেন্সিবল। কিন্তু যখন এটা এভাপোরেশন হবে তখন এটা 100 ডিগ্রিতে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, তারপর আসলে টেম্পারেচার বাড়বে না, তাহলে এটা সেন্সিবল থাকলো না, কারণ এটা বাড়ছে না। কিন্তু ওই সময়টাতে ওর সব থেকে বেশি হিট ওর লাগে, যেহেতু ফেজ চেঞ্জ করছে, তাই তো? যেহেতু ফেজ চেঞ্জ করতেছে, তো সেই সময় যে বেশি হিটটা লাগে ওই জিনিসটাকেই আমরা আসলে এখানে কাজে লাগাচ্ছি। কারণ আমরা যদি ওই হিটটা যদি সাপ্লাই দিতে পারি এখান থেকে, তাহলে এই হিটটা নিয়ে সে কি করবে, সে এভাপোরেশন হয়ে সে বাইরে চলে যাবে। কারণ এটা আমি বলছি ইনডোর ইউনিট, ইনডোর ইউনিট থেকে সে আউটডোর ইউনিটে চলে যাবে। যখন যাবে এভাপোরেট হয়ে গেল, এভাপোরেটেড জিনিসটা নিয়ে বাইরের ইউনিটে চলে গেল, তারপরে বাইরে গিয়ে যদি ওকে আবার কনডেন্স করতে পারি, আবার যদি ফেরত পাঠাতে পারি, ও আবার সে এভাপোরেট হবে, আবার যাবে, আবার আসবে। এটাই আমি চাচ্ছি আর কি এই লুপটার ভিতরে ফেলতে। তো চালাকিটা হলো যে এভাপোরেশনটা যেন এখানে হয়। এভাপোরেশন এখানে না হলে আমি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হিট রিমুভ করতে পারবো না। আর এখন তো আরো সমস্যা, যেহেতু আমাদের দেশের টেম্পারেচার, এটা একটু আগে
তোমরাই একজন বলেছো যে আমাদের দেশে টেম্পারেচার অনেক বেশি। তো এই অবস্থায় ধরো তুমি কুলিং করে কতটা কমাতে পারবে টেম্পারেচার, তাই না? ডেলটি কত হবে? ডেলটি তো খুব বেশি আমরা করতে পারবো না, কারণ হচ্ছে যে ওর একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটির বাইরে তো গিয়ে আমরা কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস, একটা ভুল ধারণা মানুষের এসি সম্পর্কে, সেটা হচ্ছে যে দেখবা যে রিমোটে চেপে চেপে 18 ডিগ্রি দিয়ে রাখে। 18 ডিগ্রি কি রিচ করবে কোনোদিন? কিন্তু 18 ডিগ্রি দেওয়ার কিন্তু কোনো মানে নেই। এর মানে হচ্ছে তুমি তোমার যে ইকুইপমেন্টটা এইটার লাইফ কমায় দিচ্ছ, কারণ ওকে অনেক বেশি কাজ করাচ্ছ, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট গোয়িং টু রিচ 18 ডিগ্রি এভার তোমার এই ওয়েদারে। তুমি যদি এখন 24 ডিগ্রিতে থাকো, তুমি এখন 18 ডিগ্রিতে নিতে পারো। তুমি থাকো যদি 30 ডিগ্রিতে, তুমি 24-এর নিচে নামাতে তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। আর যদি টেম্পারেচার 35, তখন দেখা যাবে 27-28-এর নিচে এসে কখনোই নামতেছে না। তো এই জন্য সেট করার সময় তোমাকে জানতে হবে আসলে যে তোমার ইকুইপমেন্ট ক্যাপাসিটি কতটুকু। আদারওয়াইজ সেটাও আসলে ইকুইপমেন্টের জন্য ওয়ারেন্টি এর একটা ব্যাপার থাকে। তো এভাপোরেটর কথা বলছিলাম, এইটা হচ্ছে এভাপোরেটর। এভাপোরেটর পরে চলে যাই হচ্ছে কন্ডেন্সারে। কন্ডেন্সারের জন্য রেফ্রিজারেন্ট যেটা, রেফ্রিজারেন্টটা দেখো, রেফ্রিজারেন্টটা এই যে পাইপলাইনটা দিয়ে এখান থেকে যাবে, দেখা যাচ্ছে এই পাইপলাইনটা? জি স্যার। তো রেফ্রিজারেন্ট এখান থেকে যাবে, আর হচ্ছে ওই যে এভাপোরেটর যেটা বললাম বা যেখানে ওই যে সিনগুলো দেখালাম, ওখানে দেখা যাচ্ছে যে যখন এটা হিটটা নিয়ে নিচ্ছে তখন এখানে কুলিং হচ্ছে, তো তাই না? যেহেতু তুমি হিট ও নিজে নিয়ে নিচ্ছে, তো বাইরে একটা কুলিং হচ্ছে। তো বাইরে যে কুলিং হচ্ছে, এয়ারটা যখন কুল হচ্ছে, এয়ার কি করবে? এটা তো দেখেছোই, ঠান্ডা পানি যদি গ্লাসে রেখে দাও, পাশে বাষ্প জমে যায়, তাই তো? বাষ্পটা পানি হিসেবে কন্ডেন্স করে। তো সেই একই ব্যাপার এখানে ঘটবে। এখানে ওয়াটার কন্ডেনসেশন হবে ওই এভাপোরেটরের সাইডে, ওয়াটারটা বাইরে কন্ডেন্স করবে। বাইরে কন্ডেন্স করার পরে ওয়াটারটাকেও বের করে দিতে হবে, কারণ আমরা তো আর ঘরের ভিতরে পানি ফেলতে চাই না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে লাইনটা ধরে এখানে আসলো, এসে তারপরে দেখো এখানে একটা পাইপ, এই জিনিসটাই হচ্ছে ওখান থেকে কন্ডেন্সারের একটা কন্ডেন্সার তো এটা ওখানে ভিতরে ইনডোর ইউনিটে একটা ড্রেনের একটা লাইন আছে, ওখানে ওয়াটার কন্ডেন্স করে ওয়াটারটা বের হয়ে চলে গেল। আর ওয়াটার বের হয়ে যাওয়া আরেকটা জিনিস থেকে ভালো, সেটা হচ্ছে যে আমরা আসলে আমরা শুধু মানুষ হিসেবে না, যে কোনো যারা আমরা বায়োলজিক্যাল জীব আর কি, তারা সবই হচ্ছে ওই ড্রাই ওয়েদার বেশ পছন্দ করি। খুব কম জিনিসই পছন্দ করে ময়েস্ট ওয়েদার, যেগুলো মানে জীবাণু টাইপের। কিন্তু যদি চিন্তা করো যারা আর কি লিভিং যেসব পশু পাখি, আমরা এটা সবাই কিন্তু আসলে ড্রাই ওয়েদার খুব পছন্দ করি। তো যদি এসি যেটা করে, বাতাস থেকে এক্সেস ওয়াটারটা কালেক্ট করে সে বের করে দিচ্ছে, তার মানে তুমি আসলে বেটার ফিল করবে। টেম্পারেচার ইভেন যদি নাও কমে, তুমি আসলে বেটার ফিল করা শুরু করবা যখনই ওয়াটার এয়ারে কমে যাচ্ছে। তার মানে হিউমিডিটি কমিয়ে দিচ্ছে, তুমি হিউমিডিটি কন্ট্রোল করছো। এই কারণে তোমার ভালো লাগছে যে ঠিক আছে, আমার এখন আর তুমি ঘামাচ্ছ না। তো তো এই কারণেও এসি দুইটা মেকানিজমই তাহলে কাজ করে। একটা হচ্ছে যে কুলিং হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আবার সে ময়েশ্চার রিমুভ করতেছে। আর এটাকে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি, যে কখনো কখনো চাইলে তো আমরা আসলে এটাকে ডিহিউমিডিফায়ার হিসেবে কাজ করাতে পারি, তাই না? যেহেতু এটা পানি রিমুভ করে দিচ্ছে একটা ইনক্লোজড স্পেসের ভিতর থেকে, তাহলে এটাকে ডিহিউমিডিফায়ার তো বলা যায়। এই একই মেথডে ইচ্ছে করলে আমরা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করতে পারি, তাই না? পোর্টেবল ওয়াটার। এটা কি ঠিক? এফিশিয়েন্ট হবে না, মানে যে পরিমাণ হিউমিডিটি আছে এর জন্য বেশি পরিমাণ শক্তি খরচ করতে হবে। স্যার আচ্ছা, ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করলে এয়ারে তো স্যার অনেক ধরনের জীবাণু থাকে, তো সেগুলো চলে আসবে ওয়াটারে পিউরিফিকেশন না করলে। রাইট। তো তোমাদের কথা ঠিক আছে, এফিশিয়েন্টলি হবে না আমাদের দেশের জন্য, এই ওয়েদারের জন্য সেটা বলা যাচ্ছে না, কারণ অনেক বেশি ময়েশ্চার।
তুমি যদি চিন্তা করো, আমরা যে আগের দিনে যে ফিল্টারগুলো ইউজ করতাম, এখনকার ফিল্টারগুলো অনেক তাড়াতাড়ি ফিল্টার করে। সেগুলোতে দেখা যেত অনেক ফোঁটা ফোঁটা করেই পানি পড়তো, কিন্তু ওইভাবে করেই সারাদিন জমে থাকতো, তারপর সেটা দিয়ে তুমি ইয়ে করা যেত। কিন্তু আসল ইস্যুটা হচ্ছে যে তুমি যদি এটা ইউজও করো, আর যদি এনার্জি ইউজ করলা, কিন্তু যেটা হলো যে এটার সাথে পার্টিকুলেট ম্যাটার চলে আসবে, অন্যান্য ব্যাকটেরিয়া চলে আসতে পারে, আর অন্য কোনো জীবাণু চলে আসতে পারে। তো সেই জিনিসটা কি করবো? সেটার জন্য যদি তুমি আবার ওইটার নিচে একটা ফিল্টার বসাই দিতে পারো, মানে জাস্ট একটু ফিল্টার আউট অল দিস, তাহলে তোমার হয়ে গেল আর কি। বাট যেটা তুমি পাবে, এয়ার যেটা পাবে, সেটা বেশ পিউরিফাইড অবস্থায় পাচ্ছ আর কি। এটা তো কিছুটা কৃষির সাথে কম্পেয়ার করতে পারো, এটা কিছুটা বৃষ্টির মতো, তাই না? বৃষ্টিও তো আসলে কন্ডেন্স করে পড়তেছে আকাশ থেকে, তুমি বৃষ্টির মতো এই ধরনের ওয়াটার ইয়ে কিন্তু পাওয়া যায়, ওয়াটার ডিসপোজাল। এটাও একই জিনিসই ইউজ করে, সেজন্যই বাট এটা অনেকটা সেফ মনে করে অনেকে। সেটার বিভিন্ন কারণ আছে, কারণ আমরা যেসব সোর্স থেকে ওয়াটার পাই সেগুলোতে অনেক পিউরিফিকেশনের ভিতরে অনেক স্টেপ থাকে, এখানে কিন্তু খুব বেশি স্টেপ লাগছে। তুমি অলমোস্ট পিওর ওয়াটার তুমি এয়ার থেকে নিয়ে নিচ্ছ, তাহলে এটার ভিতরে আর খুব বেশি ঝামেলা থাকলো না। আর যখনই তুমি অন্য জায়গা থেকে নিচ্ছ, সেটাকে পিউরিফিকেশনের সময় অনেক কিছু খেয়াল রাখতে হচ্ছে, এটার ভিতরে হেভি মেটাল আছে কিনা, অন্য কিছু আছে কিনা, তো অনেক ধরনের পিউরিফিকেশন স্টেপ থাকে। তো আর এটা তো তোমরা জানোই, মেমব্রেন সেপারেশন যদি করতে হয়, মেমব্রেন সেপারেশন তো করে, তাই না? এখন তো হচ্ছে তোমরা আরো ওয়াটার খাও। তো রিভার্স অসমোসিস বা এগুলো করার সময় কি হয়, অনেক সময় আমাদের যেসব মিনারেল শরীরের জন্য দরকার সেগুলো আসলে রিমুভ করে ফেলে। সেটা এটার ক্ষেত্রে হতে পারে, এই ওয়াটারের ক্ষেত্রে। কিন্তু ওখানে যেটা হচ্ছে যে যখন রিমুভ করে ফেলার ফলে যেটা হচ্ছে, সেটার কারণে কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো না এই ওয়াটারটা, যে যদি খুব বেশি লো কনসেন্ট্রেশন থাকে আয়নের। তো আমাদের জন্য একটা সার্টেন কনসেন্ট্রেশনের আয়নিক কনসেন্ট্রেশন থাকতে হয় ওয়াটারে, আদারওয়াইজ আমাদের বডিতে যে আয়ন আছে সেটা লিচ করে বের হয়ে যাবে। সেজন্য তো আমরা ডিস্টিলড ওয়াটার খাই না, নাকি? ডিস্টিলড ওয়াটার খেতে ভালো। না স্যার। তো এখানে আমরা যেটা পাবো সেটা তো কিছু ডিস্টিলডই হলো, এটার সাথে অবশ্যই আয়ন অ্যাড করতে হবে, আদারওয়াইজ এটা আর কোনো মানে ভালো হলো না শরীরের জন্য। তো এগুলো একটু খেয়াল করার ব্যাপার। এই জন্য বাংলাদেশে যেটা ড্রিঙ্কিং ওয়াটার বলে যেটা পাওয়া যায়, সেটা খাওয়ার বেলায় খেতে খেতে তো হবেই, কি আর করবা, কিন্তু সেটা কম খেতে হবে আর কি, খুব বেশি খাবে না। অলরাইট, এইবার সেই থার্মোডাইনামিক জিনিসপত্র যেগুলো তোমাদের খুব ভালো লাগে বা ভালো লাগে না, যেটাই বলো, অনেকের ভালো লাগতে পারে। তো আমি এতক্ষণ যেহেতু বলেই আসলাম যে কোথায় এভাপোরেটর আর কোনটা কন্ডেন্সার, আশা করি এটুকু বুঝতেই কোনো সমস্যাই নেই। আর এই এভাপোরেটর আর কন্ডেন্সারটাকে যদি কাজ করাতে হয়, মাঝখানে তো এক পাশে একটা কম্প্রেসর লাগবে, একটা থ্রটল ভালভ লাগবে। থ্রটল ভালভ না হলে যেটা হবে যে তুমি আসলে এই যে যে এভাপোরেশনটা যে এত সহজে হয়ে যাচ্ছে, সেটা হবে না। কারণ এভাপোরেশনের ব্যাপারে তোমরা জানো যে এভাপোরেশনের প্রসেসটা বেশ অনেকটা প্রেশার ডিপেন্ডেন্ট। তোমরা তো এটা পড়েই আসছো যে প্রেশার কুকারে রান্না করার বেলায় যে একটা প্রবলেম হয় না, এটা কি পড়ে আসছো? এইচএসসি ছিল এটা, যে পাহাড়ের উপরে গিয়ে প্রেশার কুকারে রান্না করতে গেলে কি হবে? জি স্যার, ছিল স্যার। আচ্ছা, তো ওই ব্যাপার। তো এখানে দেখা যাচ্ছে যে থ্রটল ভালভ দিয়ে যদি এক্সপ্যান্ড না করি, প্রেশার যদি না কমাই, এভাপোরেশনটা তো তাড়াতাড়ি হবে না। তো সেই জন্য এভাপোরেশনটা যদি তাড়াতাড়ি হয়, কারণ আমার তো লেটেন্ট হিটটা দরকার, আমার সেন্সিবল হিট দিয়ে কোনো কাজ নেই, সেন্সিবল হিট দিয়ে কিচ্ছু হয় না। তো সেক্ষেত্রে ওইটার যে সেন্সিবল হিটের যে পারফরমেন্স, তার থেকে লেটেন্ট হিটের পারফরমেন্স অনেক অনেক বেটার, কারণ লেটেন্ট হিট আমি একবারে অনেকটা হিট নিয়ে নিতে পারতেছি, সেটাই আমাকে দরকার, আমাকে কুইকলি করতে হবে যে কাজই করি। তো সেই জন্য এভাপোরেটর আগে একটা এক্সপ্যানশন করব, এভাপোরেটর গিয়ে এক্সপ্যান্ড করে ও এভাপোরেশন করলো, হিট রিমুভ করলো, করে তারপরে সে কম্প্রেসারে গেল। এখন আবার কম্প্রেসারে কেন গেল? কারণ তো এখন তো আবার উল্টাটা চাই। উল্টোটা চাই মানে হচ্ছে এটাকে এখন কনডেন্স করব, এটাকে লিকুইডে কনভার্ট করব, তখন প্রেশার দিব। প্রেশার না দিলে তো আর আমি ইয়ে করতে পারতেছি না, কনডেন্স করতে পারতেছি না তাড়াতাড়ি, তাই না? তো কনডেন্স করার জন্য আমাকে ইমিডিয়েটলি কম্প্রেস করতে হবে।
আর কম্প্রেস করে ফেলতে পারলে কি হবে, কন্ডেন্সারে যখন সে যাবে তখনও সে একটু হায়ার টেম্পারেচারে হলেও তখন তাকে আমি কন্ডেন্স করতে পারবো। সেটা কারণটা হচ্ছে আমি প্রেশার বাড়িয়ে দিয়েছি। আমার কথাটা বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বলুন। এখানে আরো ক্লিয়ারলি বলি, দেখো এখানে দেখো কন্ডেন্সারের টেম্পারেচার যদি আমি ধরি কত, এটা তো হবে, এটা হচ্ছে টিএইচ আর এটা কি, এটা টিসি, তাই তো? টিএইচ তো হচ্ছে গিয়ে তোমার একটু হায়ার টেম্পারেচার। ধরো বাইরে আমার টেম্পারেচার হচ্ছে 35°C, আর ঘরের ভিতরে টেম্পারেচার হচ্ছে, আমি কুলিং টুলিং করতেছি তো ধরলাম আমি 28°C, বেশি কুলিং লোড দিচ্ছি না, তো 7°Δt। তো এখানে টিসি আর টিএইচ এই দুটোর ভিতরে একটা ডিফারেন্স তো আছেই। তো এখন এই টেম্পারেচার যদি আমি ইভাপোরেশন করি তাহলে ও গিয়ে কন্ডেন্স করার কথা কোন টেম্পারেচারে এখানে? স্যার কন্ডেন্স এরপরে- হবে না, তখন হিট হয়ে যাবে, হিটেড হয়ে যাবে আবার পার্টিকেল। হ্যাঁ, তাহলে হিটেড হয়ে গেল, তাই তো? তো কন্ডেন্স করতে হলে তাহলে আমার যে চালাকিটা করতে হবে সেটা হচ্ছে প্রেশারটা আমি বাড়িয়ে দেবো। প্রেশার বাড়ালে বয়লিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে না? তাহলে কন্ডেনসেশনের যে টেম্পারেচার সেটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। মানে এখানে তো আমি লো প্রেসারে লো টেম্পারেচারে ইভাপোরেশন করে দিলাম, তাহলে এখানে হাই টেম্পারেচারে হাই প্রেসারে হাই টেম্পারেচারে আমি কন্ডেনসেশন করতে পারবো। আমি যদি কন্ডেনসেশনের টেম্পারেচারটা এইটার থেকে এটা থেকে বেশি রাখতে হবে না কম রাখতে হবে? স্যার বেশি রাখতে হবে। বেশি রাখতে হবে। 35 থেকে বেশি রাখতে হবে। 35 থেকে বেশি রাখতে হবে। তাহলে ধরো আমার এখন কন্ডেনসেশন আমি এমন প্রেসার দিলাম, এখন কন্ডেনসেশন টেম্পারেচার হয়ে গেছে 40°C। তাহলে তো হবে, তাই না? 5° একটা ডিফারেন্স আছে, ও পাচ্ছে। তো হায়ার টেম্পারেচারে আমি হিট কিন্তু ছেড়ে দিতে পারতেছি। ইউজুয়ালি 40 থাকে না, আরো উপরে যায়, ধরো 45°। তাহলে আমি খুব একটা ভালো ডিফারেন্স পেলাম, তাই না? আর যদি যদি দেখা যাচ্ছে আচ্ছা আমার বাইরের টেম্পারেচার বাড়ছেই, তাহলে কিন্তু আসলে এটা পারফরমেন্সটা তো খারাপ হতে থাকবে, এটা বুঝতে পারছি। তখন কম্প্রেসারকে অনেক বেশি কাজ করতে হবে, কম্প্রেসারে অনেক বেশি প্রেসার দিতে হবে টু গেট ইট কনডেন্স। দেখো গরমকালে এসি অনেক বেশি কাজ করতে হয়, এজন্য অনেক বেশি পাওয়ার লাগে তার, সেটা কারণটা হচ্ছে কম্প্রেসারটা অনেক বেশি লোড নিয়ে নেয়। তো এইটা হচ্ছে মেজর কনসিডারেশন। বাকি পার্টটা তো খুব সহজ, থ্রটল ভালভে এসে একটা এক্সপ্যানশন দিলাম, তারপরে সে আবার এভাপোরেটরে চলে আসলো। এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? কোনো প্রশ্ন আছে এর মাঝখানে? স্যার বলো। স্যার আমরা যদি এমন একটা রেফ্রিজারেন্ট ইউজ করি যেটা লেটেন্ট হিট একদমই অনেক কম, তাহলে এই পুরো প্রসেসটাই অনেক এফিশিয়েন্ট হয়ে যাবে না? লেটেন্সি যদি কম হয় তাহলে এফিসিয়েন্ট কেন হবে? স্যার লেস এফিসিয়েন্সি হওয়ার কথা, কারণ একবার হ্যাঁ, ওটাকে less efficient। সাইকেল দিতে অল্প পরিমাণ হিট লাগবে, সমপরিমাণ হিট নিতে অনেকবার সাইকেল করা লাগবে, পাম্পিং করা লাগবে, এনার্জি বেশি লাগবে। এনার্জি কিন্তু বেশি লাগবে, লেটেন্ট হিট বেশি হলেই ভালো, তাহলে একটু বেশি করে হিট সে নিয়ে চলে যেতে পারবে। আবার এমনও করা যাবে না যে পুরোপুরি এভাপোরেশন হয় না এই টাইমের ভিতরে, সেটাও করা যাবে না, তাই না? তো যদি এভাপোরেশনটা আবার হাফ ওয়ে থ্রু হলো, তারপর তোমার কিছু লিকুইড কিছু ভ্যাপর নিয়ে এটা চলে গেল, তাহলে কি হলো সেটা? সেটা তো আবার কম্প্রেসারে তাহলে লিকুইড চলে যাবে, তো সেটাও হবে না। তো এই জন্য তো আমরা এখন যেসব রেফ্রিজারেন্ট ইউজ করি সেগুলো অলরেডি অপটিমাইজড ফর দিস। মানে এটা তো অনেকবার ট্রায়াল এন্ড এরর করে করে দেখে তারপরে ঠিক করা হয়েছে। মানে প্রত্যেকটা জিনিসই তোমরা যদি চিন্তা করো, যেভাবে আমরা আইডিয়ালি এই যে থিওরিটিক্যালি ক্যালকুলেট করি না, এভাবে কিচ্ছু হয় না। এটার জন্য প্রত্যেকটা জিনিসকে অপটিমাইজ করার জন্য অনেক অনেক গুলো এক্সপেরিমেন্ট করে তারপরে সেটাকে অপটিমাইজ করতে হয়। মানে আজকে আমরা যে মার্ভেল দেখি, যে গাড়ি দেখি বা যেটাই মেকানিক্যাল কোনো ইকুইপমেন্ট দেখি, এগুলোর পিছনে যে পরিমাণ এফোর্ট গেছে এর ভিতরে এম্পেরিক্যাল জিনিসই বেশি থিওরিটিক্যাল জিনিসের থেকে। তো এগুলো যে ট্রায়াল অ্যান্ড এরর ব্যাপার আর কি। তো যে ট্রায়াল অ্যান্ড এরর যদি আমরা না করতাম তাহলে কি হতো? আমরা চাই যে ওকে একদম আইডিয়াল সিস্টেম, আমরা 101টা অ্যাজাম্পশন নিয়ে আমরা ক্যালকুলেশন করে যাই, তাহলে আমরা এতদূর কখনোই আসতে পারতাম না। So it is because of those few people who actually did this
যারা আসলে কষ্ট করে এক্সপেরিমেন্টগুলো করে অপটিমাইজ করেছে, প্রত্যেকটা প্রসেসকে বের করেছে। আচ্ছা ঠিক আছে, এখানে এই রেফ্রিজারেন্ট দিয়ে দেখি হয় কিনা, আচ্ছা এটা ভালো হচ্ছে না, তাহলে আরেকটা দিয়ে দেখি, এভাবে করে 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 আলটিমেটলি থিওরিটিক্যাল বেসিস সবসময় খুব ভালো কাজ করে অন পেপার, এবং অনেক সময় কাজটা শুরু করার জন্য, কিন্তু তারপরে সেটাকে ফাইনালি যখন এক্সপেরিমেন্টালি ভ্যালিডেট করতে হয়, সেই পার্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কামিং ব্যাক টু দ্য টপিক। এখন এইটাকে টিএস ডায়াগ্রাম একটু দেখি। টিএস ডায়াগ্রামটা দেখতে হবে এটা। আর থার্মোডাইনামিক্সে আমরা এইসব ডায়াগ্রাম দিয়ে না করলে তো আমরা আবার সেটা মনে হবে না যে থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা বলছি, তো আর সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তো টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি, এন্ট্রপি জিনিসটা বেশ আর কি, মানে এন্ট্রপিটা কেউ কিছু বলতে পারবা? এন্ট্রপিটা কি আসলে? কেউ বলতে চাচ্ছে না মনে হচ্ছে। তাহলে অন্য একটা কিছু। মলিকুলার ডিস্ট্রিবিউশন, মানে মলিকুল গুলা আমাদের স্পেসে কত মানে ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, মানে মলিকুলার সেন্সে যদি বলি। আচ্ছা, এটা হচ্ছে মলিকুলার ডিস্ট্রিবিউশন, তাই তো? আর অন্য কেউ কোনো ডেফিনিশন দিতে পারো, মানে একদম সিম্পল কোনো ডেফিনিশন যদি থাকে? স্যার একটা বিশৃঙ্খলা আর কি, আপনি যেটা বলছিলেন যে কোন একটা বিছানা যদি গোছায় রাখি তো পরে সেটা এলোমেলো হলে সেটাকে আর আগের অবস্থায় নিয়ে আসা যাবে না, তো এই বিশৃঙ্খলাটাই হচ্ছে এন্ট্রপি। আচ্ছা, আমি এটা বলছিলাম নাকি যে নিয়ে আসা যাবে না? অলরাইট। না আসলে আমাদের বিছানার সাথে এক্সাম্পলটা খুব ভালো হলো না, বাট যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ডিজায়ারে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তারপরে পৃথিবীর যেসব প্রসেসে আমরা আসলে এনার্জি ইনভলভ করি সেসব জায়গায় আসলে রিভার্সিবল না প্রসেসগুলো, কিছু না কিছু ডিজায়ারে থেকে যাবে, আর সেইটার মেজারমেন্টটাই হচ্ছে এন্ট্রপি। আর এন্ট্রপি ডিফাইন করতে গিয়েই থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল আসলো। তো সেভাবে আমরা এন্ট্রপি নিয়ে অনেক মাথা ব্যথা, যে এন্ট্রপি কি হবে। আর আজকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বলো আর যাই বলো, এই সব কিছু আসলে আমরা এন্ট্রপির সাথে রিলেট করে দিতে পারি, যেহেতু আমরাই আসলে এটা তৈরি করেছি। এই গত 200 বছরের 220 বছরের আমাদের অবদান, যে আমরা এন্ট্রপি বাড়িয়ে বাড়িয়ে এখন এমন জায়গায় নিয়ে আসছি যে এটা রিজলভ করা আসলে খুবই ডিফিকাল্ট। আমরা তো ফেরত তো আর যেতে পারবো না। এখন ওই যে কিভাবে টেম্পারেচার 2 ডিগ্রির নিচে রাখা যায় আর কি, আস্তে সেটা নিয়ে যখন মাথা রাখা আর কি। তো এখন আমাদের স্টেপগুলো দেখো। আমাদের স্টেপগুলো হচ্ছে এভাপোরেটরের আগে একটা স্টেপ ধরা হয়েছে যে নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 হচ্ছে এভাপোরেটরের পর, নাম্বার 3 হচ্ছে কম্প্রেসরের পর, নাম্বার 4 হচ্ছে কন্ডেন্সারের পর। তার মানে থ্রটলের আগে হচ্ছে 4, থ্রটলের পরে হচ্ছে 1। তো এখন আমরা যেটা বুঝতে পারি, এভাপোরেটরে তো এভাপোরেশন হবে, তার মানে ওখানে কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না। হবে টেম্পারেচার চেঞ্জ? তো শুধু ইভাপোরেট হইলে চেঞ্জ হবে না। রাইট, অ্যাটলিস্ট আইডিয়াল কন্ডিশন তো তাই মনে করতে পারো, তাই না? আমরা সেটা বলতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে এভাপোরেটর, তার মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না কিন্তু এন্ট্রপি তো চেঞ্জ হবে। আচ্ছা, এভাপোরেটরের ব্যাপারটা গেল। এইবার 2 থেকে 3-এ যাব। এখন নর্মালি আমরা চিন্তা করি যে এটা আসলে ইসেন্ট্রপিক হওয়ার কথা, কিন্তু মানে এটা হয় না আর কি, একটুখানি ডেভিয়েট করে যায়। অবভিয়াসলি এটা খুব ডিফিকাল্ট এন্ট্রপি কনস্ট্যান্ট রাখা। তো আমরা চাই এইভাবে যাক, এই যে এটা যায় না, এটা এই দিক থেকে চলে যায় একটুখানি ডান দিক থেকে। আর কম্প্রেসর যখন কম্প্রেস করবো তখন টেম্পারেচার বাড়তে থাকবে, এটা তো স্বাভাবিক। তো সেই জন্য এখানে টেম্পারেচার বেড়ে গেল, টেম্পারেচার বেড়ে আমি 3-এ পৌঁছালাম। 3 থেকে এখান থেকে আবার এখানে চলে আসলাম, একটুখানি কুলিংও হলো। কুলিং হয়ে তারপরে যখন আমি এখানে কোথায় পৌঁছালাম, এটা এই জায়গায় তো আসলে কনডেন্স হচ্ছে, লিকুইড তৈরি হচ্ছে, তাই না? লিকুইড ড্রপলেট ইজ ফর্মিং এইখানটায়। তারপরে হচ্ছে আবার টেম্পারেচার কনস্ট্যান্ট, কনডেনসেশন হচ্ছে। কনডেনসেশন হলো, এইটা হচ্ছে এইটাই হচ্ছে আমার পিএইচ, আর এটা হচ্ছে আমার টিসি, তাই তো? তারপরে এখানে আসলাম নাম্বার 4,
নাম্বার 4-এ চলে আসার পর এবার আবার এক্সপ্যানশন করব। এক্সপ্যানশনের সময় যেটা হয় কি, জুল থমসনের কথা মনে আছে? জুল থমসন বলে একটা জিনিস আছে। জি স্যার, টেম্পারেচার কমে যায়। আচ্ছা, তাহলে এক্সপ্যান্ড করলে টেম্পারেচার ড্রপ করবে। গ্যাস। তাহলে জুল থমসন এফেক্টটাকে কাজে লাগালাম। এইখানে আমার থ্রটল লিখবো না, এঁকে দিলাম। কারণ থ্রটল ভালভে থ্রটলিং করে টেম্পারেচার কমায় দিলাম। আর টেম্পারেচার কমায় দিলেই কি হয়? টেম্পারেচার কমায় দিলে ইভাপোরেশনটা পসিবল হয় নাকি? অলরাইট। তো টেম্পারেচার কমায় দিয়ে আমি এখানে নিয়ে আসলাম নাম্বার 1-এ। আবার এটা আসলে তাহলে আমার একটা রিভার্সিবল বলছি, আমি যেটা বলবো যে এটা আমরা একটা লুপে ফেলে দিলাম। এখন এটা তো একটা আইডিয়াল লুপ, এইটা ওভার দ্য টাইম এটা আর ফলো করতে পারবে না, যেহেতু ওই যে বললাম প্রসেস তো সব রিভার্সিবল হয় না, কিছু না কিছু সমস্যা হতে থাকবে। এই যে একটা খুব সুন্দর একটা কার্ভ আমরা আঁকলাম, এই যে এরকম একটা লুপের মতো, এটা আস্তে আস্তে ডেভিয়েট করা শুরু করবে। এবং যত দিন যাবে তোমার ইকুইপমেন্ট খারাপ হতে থাকবে, পারফরমেন্স খারাপ হবে, আস্তে আস্তে সে ডেভিয়েট করতে করতে একসময় কি হবে, ওয়ারেন্টি ওভার হয়ে যাবে। তো এটা যদি এখন একটা এসি, ঠিক আছে ভালো কথা, আমরা এটা বুঝলাম এসি কিভাবে কাজ করে, রেফ্রিজারেশন লুপটাও কিভাবে কাজ করে, অনেকটাই আমরা এখন বুঝে ফেলেছি। এখন এটার জন্য একটা ক্যালকুলেশনের একটা ব্যবস্থা করতে হয়, যে এটা আসলে কতটা এফিশিয়েন্ট এসব বোঝার জন্য। তো এখানে আমরা দুটো পার্ট থাকে, দুইটা জায়গায় আসলে হিট নিয়ে কাজ হচ্ছে, তাই না? একটা হচ্ছে টিসিতে আর একটা হচ্ছে টিএইচে। তো টিএইচ হচ্ছে হায়ার টেম্পারেচারে যেখানে কনডেনসেশন হচ্ছে, আর টিসি হচ্ছে লোয়ার টেম্পারেচার যেখানে এভাপোরেশন হচ্ছে। শুনতে উল্টো লাগলেও জিনিসটাকে আমরা পসিবল করেছি একটা কম্প্রেসার আর একটা থ্রটল ভালভ দিয়ে, তাই না? এটা কি উল্টো লাগে না যে হায়ার টেম্পারেচারে কনডেনসেশন করতেছি আর লোয়ার টেম্পারেচারে এভাপোরেশন করতেছি? এই কথাটা শুনতে কি তোমাদের মাথায় কি মনে হয় না জানে উল্টোটা বলতেছি আমি, যেটা হওয়ার কথা? অ্যাকচুয়ালি তো উল্টোটাই বলতেছি, মানে এটাকে পসিবল হচ্ছে কারণ হচ্ছে যে আমরা এটাকে কম্প্রেসর ইউজ করছি। তো এখানে তাহলে দুইটা যে হিট এক্সচেঞ্জ হচ্ছে, এই হিট এক্সচেঞ্জের অ্যামাউন্টটা যদি আমরা জানি, কিউসি হচ্ছে H2 মাইনাস H1, কারণ এটা তো হচ্ছে এই যে ইভাপোরেটরের জন্য আমি বললাম টিসি, তাহলে টিসিটাকে আমি কিউসি বলে ডিনোট করলাম। তো এনথালপি চেঞ্জটা যদি দেখি এই রেফ্রিজারেন্টের, তাহলে আমি পেয়ে গেলাম কিউসি, আর কিউএইচ হচ্ছে এখানে কনডেনসেশনের সময় যেটা হচ্ছে, তাহলে H4 মাইনাস মাইনাস হচ্ছে H3। তো এখানে পেয়ে গেলাম আরেকটা হিট রিজেকশনের অ্যাট হায়ার টেম্পারেচার। এই দুটোর ভিতরে এখন টোটাল হিটের ইয়েটা কত হবে তাহলে, না কিউসি প্লাস কিউএইচ এরকম হওয়ার কথা নাকি? এরকম হবে? কিউএইচ মাইনাস কিউসি টোটাল ওয়ার্ক কম্প্রেসর দ্বারা। রাইট। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্কের ক্ষেত্রে এই ব্যাপারে চলে গেল। তাহলে এখন আমার তো আসলে ওয়ার্কের ব্যাপার নিয়ে কাজ করবো, তাই না? ওয়ার্কটা যদি আমি চাই তাহলে এটা আসলে এফিসিয়েন্সিটা যদি চাই আমি, যাচ্ছে কতটা কাজ দিলাম আর কতটা আসলে ওভারঅল ইয়েটা হলো আর কি, মানে কুলিংটা কতটুকু হলো, তাহলে এটাকে আমরা সাধারণত এভাবে বলি না, এটা বলি এভাবে। ঠিক লিখলাম, ওমেগা সমান সমান যে কিউসি ডিভাইডেড বাই ডব্লিউ বলা যায়, মানে যেহেতু টোটাল যতটা কাজ দিয়েছি সেটাই তো আমার ওই যে ইলেকট্রিক এনার্জি গেল আর কি এই কম্প্রেসার পিছনে। তো তারপরে সেটা দিয়ে আমি কতটুকু কুলিং করতে পারলাম সেটা দেখার বিষয়। তো এখানে আরেকটা সহজ উপায় আছে, আমি এখান থেকে জাস্ট এইটা থেকে এটা বিয়োগ করে দিতে পারি, এই যে এইটা মানে সেইটা, কারণ কাজটা তো হচ্ছে শুধু কম্প্রেসারে এখানে, তাহলে এই H3 মাইনাস H2 করে দিতে হয়। তার জন্য আবার এটার ভিতরে আর গেলাম না ধরো, তাহলে ওমেগাটা বের করে নিলাম সেভাবে, কিউসি হচ্ছে H2 মাইনাস H1 আর ওয়ার্ক যেহেতু H3 মাইনাস H2, ঠিক আছে হয়ে গেল। এখন আমাকে একটা জিনিস বল, আজকের লেকচারের পর এই ডায়াগ্রামটা কি আবার মুখস্থ করতে হবে?
না মনে স্যার। থাকবে না? হ্যাঁ মনে আচ্ছা, থাকছে। এবার প্রশ্ন করো। স্যার এই কম্প্রেসরের বাইরে যেটা বের হচ্ছে আর কন্ডেন্সারের ভিতরে যেটা ঢুকতেছে এই জায়গাটুকুতে টেম্পারেচার ড্রপ কেন হইলো? কম্প্রেসরে স্যার এইটাই কম্প্রেসরের তো। বাইরে থেকে যেটা বের হচ্ছে আর কন্ডিশনারের ভিতরে যেটা ঢুকতেছে এই জায়গাটুকু। ও না না, এটা তো আসলে ওইটা না, এটা পুরোটাই কন্ডেন্সারের ভিতরে। এই জায়গাটাও কন্ডেন্সারের ভিতরেই তো, এইটার কথা বলতেছো তো? জি স্যার। এটা তো কন্ডেন্সারের ভিতরেই। আমি তো শুধু আচ্ছা দেখাচ্ছি এই জায়গায় লিকুইড ফর্ম করা শুরু করলো আর কি। প্রথমে একটা কুলিং হচ্ছে, এই জায়গায় ধরো কোনো কন্ডেনসেশন হয়নি, হয় না যে প্রথমে একটু সুপার হিটেড অবস্থায় আসছে। সুপার হিটেড কথাটা তো বোঝো, মানে একটুখানি বেশি টেম্পারেচারে আসছে, তাই না? সুপার হিটেড অবস্থায় আসছে, এইখানে এসে এইটুকু জায়গা পার করলো, তারপরে তার লিকুইড ফর্ম করা শুরু করলো, সুপার হিট জি স্যার। ইয়ে হয়ে গেল। আচ্ছা, আর হচ্ছে যে এবার কুল্যান্টের ফ্লোটা বের করতে হবে, তাই তো? তাহলে এখন এটা যদি আমার হিট ফ্লোটা জানা থাকে, আর সেই সাথে আমার যদি কি এটা বলতো, এটা এই যে এনথালপি চেঞ্জটা, এটা দিয়ে ভাগ করলে তো আমি টোটালটা পেয়ে যাব ম্যাস ফ্লো অফ, মানে এটা কিন্তু পার মানে টাইমের সাথে আর কি, ধরো এত কেজি পার মিনিট বা এরকম আর কি। তো সেইটা বের করতে তো আমাদের ফ্লো লাগবে, ফ্লো থাকলে ওই মাথায় একটা ইয়ে দিয়ে দেয় আর কি, একটা ডট দিয়ে দেয়, যে ডটটা দেওয়া যায়, যে ডট। তো এই ডট দিয়ে এখন আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, কিউসি যে লোডটা সেটার সাথে এই যে এনথালপি চেঞ্জের রেট থেকে ভাগ দিলে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে ফ্লোটা। এই যে এখান থেকে যে যে ফ্লোটা চলতেছে আর কি, যে এতক্ষণ আমরা যে ইয়ে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কুল্যান্টের ফ্লো বা রেফ্রিজারেন্টের ফ্লো, তাই তো? এই ফ্লোটা যদি কোনো সময় এরকম একটা ম্যাথ থাকে যেটা এটা বের করতে হবে, তাহলে আমরা সহজে এইটার এনথালপি চেঞ্জ দিয়ে এটার কিউসি যে লোডটা এটা দিয়ে ভাগ দেবো। কারণ হচ্ছে যে তোমার কিউসি লোডটা এখানে এরকম ভাবে থাকবে, এখানে তো আসলে দুইটা আসলে একই জিনিস হওয়ার কথা, তাই না? ভালো করে দেখো, কিউসি আর H2 মাইনাস H1 তো একই জিনিস হওয়ার কথা, কারণ আমি তো ওইটাই লিখলাম এখানে। তাহলে রেটটার সাথে এটা এরকম ভাবে ভাগ করে দিলাম কেন? কারণ হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে যখন আমরা এম বের করব, তখন কিন্তু কিউসি আমরা বের করে নিচ্ছি না। কিউসিটা হচ্ছে একজন বলছে আচ্ছা আমার কুলিং লোড এত, এটার জন্য আমার ফ্লো কতটুকু লাগবে, তখন তুমি এটা করবে, তাই না? তখন তুমি এটাকে দিয়ে ভাগ করে দিয়ে এমটা বের করে নিবা। এবার আমরা একটু তাহলে ই ভার্সেস এইচে চলে যাই। দেখো এখানে একটা স্টেপ আছে, আগের ছবিটা চলে গেল, একটু ইয়ে হয়ে গেল। তো যাই হোক, দেখা যাক আমাদের মেমোরি কতটা শার্প, মনে আছে সাইকেলটা। তো 1 নাম্বারে কি ছিল বলো দেখি, তোমরা বলবো আমি লিখবো। 1 নাম্বার পয়েন্টটা কোথায় ছিল? থ্রোটেল আর evaporator ইভাপোরেটরের inlet। মাঝখানে। কিসের আগে, থ্রটলের আগে না থ্রটলের টোটাল পরে? ভালভের আউটলেট স্যার, আচ্ছা আর থ্রোটেল আর evaporator ইভাপোরেটরের inlet। মাঝখানে আর কি। তাহলে এখানে এভাপোরেটর লিখবো, ঠিক আছে? এটা জি স্যার। জি স্যার ঠিক আছে। থ্রটল এখানে দিয়ে দিই, তাহলে থ্রটল এখানে দিলাম, আর এটা দিলাম হচ্ছে কন্ডেন্সার, আর এখানে দিলাম কি কম্প্রেসর, তাই তো? কম্প্রেসরটা আঁকাটা কঠিন হয়ে যাবে, লিখে দিলাম কম্প্রেসর। ওকে, এটা একটু কষ্ট করে বুঝে নাও, হাতের লেখাটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। এইটা কম্প্রেসর আর উপরটা কিন্তু কন্ডেন্সার। ওকে, এখন দেখো তাহলে এখানে একটা স্টেপ পেলাম যেটাতে কি বলবো এনথালপি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এখানে থ্রটল ভালভে, আর প্রেসার কনস্ট্যান্ট থাকছে হচ্ছে এভাপোরেটরে আর কন্ডেন্সারে। এটা অবভিয়াস যে এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, প্রেসারটা তো চেঞ্জ হবে শুধুমাত্র থ্রটল ভালভে আর কম্প্রেসরে, তাই না? একটা প্রেসার বাড়াচ্ছি, একটা প্রেসার কমাচ্ছি। আর এটা যেহেতু এখানে সিরিয়াসলি আমি এখানে আসলে একটা মেকানিক্যাল ওয়ার্ক দিচ্ছি, তো সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা এনথালপি বেড়ে যাচ্ছে।
এই প্রসেসের ভিতরে। এখানে হচ্ছে টোটাল ভালভটা জাস্ট এ ভালভ, এটা জাস্ট এক্সপ্যান্ড করতেছে। তো এখানে আসলে এনথালপি চেঞ্জটা একদম মিনিমাল। তো সেই জন্য এখানে আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারি। যাই ধরে নিই, বুঝতেই পারতেছো যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সেটা হবে না, কিন্তু এটা হচ্ছে আমাদেরকে সহজ সুবিধার জন্য আমরা এসব করি আর কি, এগুলো করবো। থার্মোডাইনামিক্যালি আমরা এসব অনেক কিছুই আমরা আসলে চিন্তা করে নেব, যেগুলো অনেক সময় বাস্তবে দেখা যাবে যে মিলছে না। না মিললেও কেন থার্মোডাইনামিক্স এত সবার ভালো লাগে, এত সবাই কেন এটা দিয়ে কাজ করে বলো তো? ক্যালকুলেশন গুলো সোজা হয় আর অনেক প্রেডিক্ট সহজ, করা যায়। রাইট। তুমি প্রেডিক্ট করলা, এবং এই একটা স্টেপ ধরো তুমি যখন কনস্ট্যান্ট এনথালপি বা কনস্ট্যান্ট এন্ট্রপি এরকম যদি কোনো জায়গায় ধরতে পারো, তাহলে দেখো যে ওই জায়গাটা তোমার ওই স্টেপটা নিয়ে মাথায় ঘামাতে হচ্ছে না, ওই জায়গাটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তো এইসব কারণেও এই অ্যাজাম্পশনগুলো নিয়ে আমরা এই প্রসেসে কাজ করি। তো যাই হোক, রেফ্রিজারেশন লুপটা আসলে ঠিক অত কমপ্লিকেটেড কিছু না, এবং আশা করি যে তোমরা কিছুটা হলেও এটা এনজয় করেছো। রেফ্রিজারেশন লুপটা যদি আমরা ভালোভাবে বুঝি, এটা পরের এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। আর একটা দুটো প্রবলেমও আমরা পরের দিকে করব, দেখব কি অবস্থা। এটার পরবর্তী যে টপিকগুলো আছে, চ্যাপ্টার তো তোমাদের রেফারেন্সে দেওয়াই, তা এখন এবং চ্যাপ্টারটাই তোমাদের রেফারেন্স, এর বাইরে আর কিছু নাই। সেক্ষেত্রে তোমরা যদি চাও যে একটু পড়বো, একটু পড়ে আসলে তাহলে আরো ভালো হয়, তাহলে তোমাদের সাথে আমি আর একটু আলোচনা করতে পারি, কারণ যেহেতু তোমরা প্রিপেয়ার্ড না হয়ে আসলে আসলে তোমরা তো রেসপন্স করতে পারবা না। তো যদি পড়তে চাও, মানে এই চ্যাপ্টারটাতে কিছুই বাদ যাবে না, পুরোটাই থাকবে চ্যাপ্টার 9। তো এটার ভিতরে রেফ্রিজারেশন লুপ টাকে কন্টিনিউ করবো আমরা। এখন তো আমরা রেফ্রিজারেশন সাইকেলটা ভালোভাবে বুঝলাম। এটার পরে রেফ্রিজারেশনের পরে আরো বেশ কিছু জিনিস আছে, এটাকে আরো একটু কমপ্লিকেটেড করে দেওয়া যায়, যে এটা যদি আমরা আরো বেশি দুইটা লুপে যদি একটার সাথে আরেকটা কানেক্ট করে দিতে চাই, আরো বেশি কুলিং করার জন্য। ধরো একটা রেফ্রিজারেন্ট আরেকটার জন্য ইয়ে হয়ে যাচ্ছে, মানে আরেকটার জন্য সেটা দিয়ে আমি ধরো সেটাকে কুল করতেছি, ঠিক আছে? মানে একটা রেফ্রিজারেন্ট একটা লুপের জন্য রেফ্রিজারেন্ট হিসেবে কাজ করতেছে, অন্যটার জন্য সেটা দেখা যাচ্ছে যে ঠিক আছে ওইটা হচ্ছে আসলে আমার হিট সিঙ্ক, সেখানে গিয়ে আমি হিট ছেড়ে দিচ্ছি। এরকম হতে পারে, মানে টেম্পারেচার ডিফারেন্সটা যদি বেশি হয়। এই যে আমরা কোল্ড চেইনের কথা বললাম, এখানে হয়তো মাল্টিপল স্টেজ কুলিং লাগতে পারে, তাই না? তো তখন আমরা কি করব? তখন এভাবে করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লিকুইফ্যাকশন। আমরা তো আসলে অনেক সময় চাই যে আমরা গ্যাস লিকুইফাই করতে চাই, এবং তোমরা জানো অনেক গ্যাস কোম্পানি আছে, নাম করা অনেকগুলো কোম্পানি আছে। তার ভিতরে একটা বাংলাদেশে যেটা ইয়ে আছে সেটা হচ্ছে লিন্ডে। লিন্ডের নাম জানো? আচ্ছা, লিন্ডে এর আগে ছিল বিওসি, ছিল বিওসি নামেও পরিচিত ছিল। এছাড়া লিন্ডে ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো কোম্পানি। ওদের একটা মেজর মানে ওদের যে ব্যবসাটা সেটা হচ্ছে আসলে গ্যাস নিয়ে। তো গ্যাস লিকুইফাই করা লাগে, অনেক সময় অনেক গ্যাস লিকুইফাই করতে হয়, যেটা আবার সিলিন্ডারে সাপ্লাই দেওয়ার জন্য। তো তুমি সিলিন্ডারে সাপ্লাই দিতে পারবে না, কারণ যখন লিকুইফাই করবো তখন এটার ভলিউম অনেক কমে যাবে, তখন এটা আসলে ট্রান্সপোর্টেবল হচ্ছে। তো এই জিনিসটা আমরা দেখবো, লিকুইফ্যাকশনটা হয় কিভাবে বা কিভাবে করা যায়, আর সাথে আমরা একটা হিট পাম্পের অ্যাপ্লিকেশনও দেখতে পারি আর কি। তো এই হচ্ছে মোরাললেস। আমরা এরপরে এগুলো নিয়ে আলোচনা করব এরপরের লেকচারগুলোতে। তো এখন স্ক্রিন শেয়ারটা বন্ধ করি।